একটা খুব সাধারণ কিন্তু খুবই কষ্টদায়ক একটা ব্যাপার আছে, তাই না? বাবা-মায়েরা তাদের সবটুকু দিয়ে দেন, কিন্তু বড় হওয়ার পর সন্তানরা যেন তা দেখতেই পায় না। ব্যাপারটা কিন্তু অকৃতজ্ঞতার না, এর পেছনে আছে গভীর সাইকোলজি। তো চলুন আজকে এই জটিল সম্পর্কের ধাঁধাটা একটু ভেঙে দেখার চেষ্টা করি। ভাবুন তো একবার কথাটা। এক বিশেষ ধরনের কষ্ট আছে যা প্রায় একচেটিয়াভাবে সেই সব বাবা মায়ের জন্য যারা সবকিছু উজাড় করে দিয়েছেন। এই লাইনটা আসলে ঠিক সেই আবেগটাকে ধরে যেটা নিয়ে আমরা আজ কথা বলতে এসেছি। কেন কেন এত বড় ত্যাগগুলো অনেক সময় দেখাই যায় না? আবারও বলছি, ব্যাপারটা কিন্তু মোটেও ছেলেমেয়ের অকৃতজ্ঞতার না, একদমই না। এর গোড়ায় আছে মানুষের সাইকোলজি। হ্যাঁ, মনোবিজ্ঞানী আমাদের বলে দেয় কেন এত বড় ত্যাগও অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়। মানে এটা কোনো নৈতিক সমস্যা না, এটা স্টিল একটা মনস্তাত্ত্বিক ধাঁধা। তো এই জটিল সাইকোলজিতে ঢোকার আগে চলুন একটা বিষয় একদম পরিষ্কার করে নিই, ভিত্তিটা। আর সেই ভিত্তিটা আর কিছুই না, বাবা মায়ের জন্য সন্তানদের সেই গভীর নিখাদ ভালোবাসা আর কৃতজ্ঞতা, ওটাই কিন্তু সব কিছুর মূল। একটু ছোটবেলার কথা ভাবা যাক। বাবা মায়ের হাতটা ধরলেই যেন সব ভয় উধাও হয়ে যেত, তাই না? আর তাদের এক চিলটে হাসি থামিয়ে দিত সব কান্না। তাদের কাছেই তো ছিল আমাদের সবথেকে নিরাপদ আশ্রয়। এই অনুভূতিটা কিন্তু একদম সার্বজনীন, পৃথিবীর সবখানে একই। এই যে এই কথাগুলো, এগুলোই তো বলে দেয় বাবা মায়ের ওপর আমাদের নির্ভরতা ঠিক কতটা গভীর। তাদের ছাড়া পৃথিবীটা অন্ধকার, এই ভাবনাটা কিন্তু খুব সত্যি। আর ঠিক এই কারণেই এত ভালোবাসার পরেও যখন একটা দূরত্ব তৈরি হয়, তখন ওই প্যারাডক্সটা আরও বেশি করে কষ্ট দেয়। এই যে এত ভালোবাসা, এই যে নিঃস্বার্থ অনুভূতি, এটাই হলো আমাদের আলোচনার পটভূমি। কিন্তু প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, তাই না? এত ভালোবাসার পরেও কেন এই দূরত্বটা তৈরি হয়? চলুন এবার সেই রহস্যের গভীরে যাওয়া যাক। ওকে, তো এখন আমরা আমাদের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে চলে এসেছি। এখানে আমরা কিছু সাইকোলজিক্যাল আইডিয়া নিয়ে কথা বলবো, যেগুলো ব্যাখ্যা করবে কেন বাবা মায়ের এত বড় ত্যাগও অনেক সময় আমাদের চোখেই পড়ে না। প্রথমেই যে ধারণাটা আসছে সেটার নাম হলো ইনভিজিবল লেবার বা অদৃশ্য শ্রম। এটা কি জিনিস? এটা হলো সেই সব মানসিক আর আবেগের কাজ যা একটা পরিবারকে, একটা সংসারকে সচল রাখে, কিন্তু যা বাইরে থেকে দেখা যায় না। যেমন ধরুন, কার কি দরকার সেটা আগে থেকে ভেবে রাখা, সবার অ্যাপয়েন্টমেন্টের দিনক্ষণ মনে রাখা, ছুটির প্ল্যান করা। এই কাজগুলোর কিন্তু কোনো ফিজিক্যাল আউটপুট নেই, কিন্তু এগুলো না হলেই দেখবেন সব ওলটপালট হয়ে গেছে। বিষয়টা আরও সহজে বোঝা যাবে এই উদাহরণগুলো দেখলে। দেখুন, প্লেটে সাজানো গরম খাবারটা সবাই দেখতে পায়, কিন্তু ওই খাবারটা রান্না করার আগে আজ কি রান্না হবে, এই যে ঘন্টার পর ঘন্টা ধরে প্ল্যানিং, এই মানসিক শ্রমটা কিন্তু অদৃশ্য। ঠিক তেমনি একটা ঝকঝকে পরিষ্কার বাড়ি সবার চোখে পড়ে, কিন্তু ওই বাড়িটা পরিষ্কার রাখতে কোন কোন জিনিস লাগবে সেই লিস্ট মনে করে বাজার থেকে নিয়ে আসার কাজটা, ওটা কিন্তু কেউ দেখে না। আর সমস্যাটা শুরু হয় ঠিক এখানেই। আচ্ছা, এবার আসি দ্বিতীয় সাইকোলজিক্যাল কারণে। এটার নাম হলো হেডোনিক অ্যাডাপ্টেশন। খুব ভারী কি নাম, কিন্তু ব্যাপারটা খুবই সহজ। এর মানে হলো আমরা মানে মানুষেরা যে কোনো ভালো জিনিসে খুব তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে যাই। ভাবুন তো, নতুন একটা ফোন কেনার পর প্রথম কয়েকদিন যে উত্তেজনা থাকে, মাসখানেক পর কি আর সেটা থাকে? থাকে না। যেটা একসময় ছিল অসাধারণ, সেটাই হয়ে যায় আমাদের নিউ নরমাল। এখন এই দুটো ধারণাকে এক জায়গায় করলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। বাবা মায়ের যে বিশাল ত্যাগের ওপর দাঁড়িয়ে আমাদের আরামদায়ক শৈশবটা তৈরি হয়েছিল, সেটাই আমাদের জন্য স্বাভাবিক বা নর্মাল হয়ে দাঁড়ায়। যেহেতু এর উল্টোটা আমরা দেখিনি, তাই এর পেছনের কষ্টটা, ত্যাগটা আর আলাদা করে চোখে পড়ে না। ব্যাপারটা অনেকটা এমন যে যে মানুষটা সারা জীবন পরিষ্কার বাতাসে শ্বাস নিয়ে বড় হয়েছে, সে কিন্তু আলাদা করে অক্সিজেনের জন্য কৃতজ্ঞ থাকে না, কারণ ওটাই তো তার কাছে স্বাভাবিক, তাই না? তো এই যে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আমরা বুঝলাম, এগুলো বাস্তব জীবনে ঠিক কখন সবচেয়ে বেশি প্রভাব ফেলে? বিশেষ করে তখন যখন জীবনের একটা পর্যায়ে ভূমিকাটা পুরোপুরি উল্টে যায়, মানে যখন প্রাপ্তবয়স্ক সন্তানকে তার বাবা মায়ের দেখাশোনা করতে হয়। একটু ভাবুন, যে বাবা মা সারা জীবন আগলে রেখেছেন, তারাই যখন অসুস্থতা বা বয়সের কারণে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তখন সম্পর্কের পুরো ডাইনামিক্সটাই কিন্তু বদলে যায়।
এই যে ভূমিকাটা উল্টে গেল, এটা বাবা মা আর সন্তান দুজনের জন্যই কিন্তু মানসিকভাবে ভীষণ ভীষণ কঠিন একটা পরিস্থিতি। তো এই কঠিন সময়টা পার করার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখা খুব জরুরি। প্রথমত সহানুভূতি। মনে রাখতে হবে যে মানুষটা স্বাধীনতা হারাচ্ছেন তার জন্য এটা কতটা কষ্টের। দ্বিতীয়ত সম্পর্কটা টিকিয়ে রাখা, মানে শুধু সেবা বা যত্ন নয়, আগে একসঙ্গে যা করতে ভালো লাগতো সেই কাজগুলো চালিয়ে যাওয়া। তৃতীয়ত একটা সাপোর্ট সিস্টেম খুঁজে বের করা, কারণ এই লড়াইটা লড়তে গিয়ে অনেকেই একা বোধ করেন। আর সবশেষে এবং সম্ভবত সবচেয়ে জরুরি, নিজের যত্ন নেয়া, কারণ নিজেকে ঠিক না রাখলে অন্য কারো যত্ন নেওয়া সম্ভব না। সবশেষে চলুন একটু অন্যভাবে ভাবি। এই যে দায়িত্ব, ঋণ, এই শব্দগুলো থেকে বেরিয়ে এসে প্রাপ্তবয়স্ক জীবনে বাবা মায়ের সাথে সম্পর্কটা কেমন হতে পারে তার একটা স্বাস্থ্যকর কাঠামো খোঁজার চেষ্টা করি। দার্শনিক জেন ইংলিশের এই কথাটা একবার দেখুন। বন্ধুত্বে ঋণী থাকার কথাটি একেবারেই বেমানান। কি অসাধারণ একটা কথা, তাই না? তিনি বলতে চেয়েছেন, বাবা মায়ের সাথে সম্পর্কটা যদি বন্ধুত্বের মতো হয়, তাহলে সেখানে ঋণ শোধ করার মতো কোনো লেনদেনের ব্যাপারই থাকে না। তাহলে সবচেয়ে স্বাস্থ্যকর পথটা কি? পথটা হলো সম্পর্কটাকে ধীরে ধীরে একটা বন্ধুত্বে রূপ দেওয়া। এমন একটা সম্পর্ক যেখানে একে অপরের জন্য যা কিছু করা হয় তার পেছনের চালিকা শক্তিটা হবে ভালোবাসা, কোনো বাধ্যবাধকতা বা ঋণ শোধ করার তাগিদ নয়। তখন সবকিছুই একটা উপহারের মতো মনে হবে, কোনো দায়িত্বের বোঝা নয়। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই এসে দাঁড়ায়, বাবা মায়ের গল্পটাকে আমরা কিভাবে সম্মান জানাতে পারি? একটা ঋণ হিসাবে নয় যা শোধ করতে হবে, বরং একটা উপহার হিসাবে যা আমাদের বুঝতে হবে। কারণ দিন শেষে তাদের গল্পকে বোঝার মধ্যেই তো লুকিয়ে আছে আমাদের নিজেদের শেখরকে চেনা, আমাদের নিজেদের অস্তিত্বকে খুঁজে পাওয়া।